প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আমিও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। তো আজকেও তোমাদের জন্য একটি ক্লাস করেছি। তো আশা করি আমার ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবে। এবং মাশাআল্লাহ, আমি তোমাদের অনেকেরই আমি ভালো ফিডব্যাক পাচ্ছি। অনলাইনে তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে বিভিন্ন আমি হোমওয়ার্ক যেগুলো দিচ্ছি সেগুলো তোমরা আমাকে করে দেখাচ্ছ, অ্যান্সারগুলো তোমরা করে দেখাচ্ছ। যারা আমাকে করে দেখাচ্ছ তোমাদের সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং স্বাগতম। সেই সাথে যারা এখনো পড়াশোনার মধ্যে নেই বা এই যে হোমওয়ার্কগুলো তোমরা করে দেখাচ্ছ না, তাদের প্রতি আহ্বান করছি যে তোমরাও পড়াশোনার দিকে ফিরে এসো। কারণ দীর্ঘদিন তো হয়ে গেল আমরা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি একেবারে। তো এখন আসলে আর বিচ্ছিন্ন হওয়ার মতো আর সুযোগ নেই, এখন আমাদেরকে পড়াশোনার সাথেই থাকতে হবে। যেহেতু আমরা আমাদের সামনে বিভিন্ন পরীক্ষায় আমাদেরকে মুখোমুখি হইতে হবে এবং সেই পরীক্ষাগুলো উত্তীর্ণ হওয়ার মাধ্যমে হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে, পরবর্তী শ্রেণীতে আমরা উঠার কি বলবো এটা, আমরা উঠার সুযোগ পাবো, পরবর্তী শ্রেণীতে আমরা পড়ার সুযোগ পাবো। তো সেই জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি যে আমরা এতদিন পর্যন্ত যাই হোক, আমরা হয়তো বিভিন্ন কারণে আমরা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন ছিলাম, কিন্তু এখন আমরা ইনশাল্লাহ আবার ফিরে এসেছি অনলাইনের মাধ্যমে। আমরা চেষ্টা করতেছি যে শিক্ষাটাকে তোমাদের তোমাদের ঘরের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা নিরলসভাবে আমাদের বিদ্যালয়ের অনেক স্যারেরা কাজ করে যাচ্ছে এবং শিক্ষাটাকে সহজ করে তোমাদের বাড়িতে পৌঁছায় দেওয়ার চেষ্টা আমরা কিন্তু করতেছি। আর তোমরা যদি সেটা গ্রহণ না করো, বাড়িতে থেকে যদি তোমরা সেটা যদি গ্রহণ না করো, তাহলে তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। তো যাই হোক, চলো আমরা আমরা আমাদের আজকের পাঠ শুরু করি। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। এই যে ছবির মধ্যে কি দেখতে পাচ্ছ, এখানে মার্ক স্মিথ লেখা আছে, একটা একটা মানুষের ছবি, একজন ব্যক্তির ছবি দেখি। এটা কি তোমাদের আসলে সিলেবাসের মধ্যে নেই, সিভিটা নেই, থাকলে তোমরা ভালো বুঝতে পারতে। এটা হচ্ছে একটা সিভি। সিভি মানে কি? কারিকুলাম ভিটাe। এটা একটা গ্রিক শব্দ। তো এটা বাংলা আমরা বলতে পারি জীবন বৃত্তান্ত। কেমন? এটা তোমরা ক্লাস 9-এ গেলে তোমাদেরকে পরীক্ষা আসবে লিখার জন্য সিভি, সেটা আমরা ক্লাস 9-এ শিখাবো। তবে এখন তোমাদেরকে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে এটা আছে, আর তোমরা ইংলিশ সেকেন্ড পেপারে 9-এ গেলে তোমরা সেটা পাবে। এরপরে দেখো আমরা আরেকটা ছবি দেখি। এই যে ওইটা ছিল বাংলায়, আর এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে একটি না, ওইটা আগেরটা ছিল ইংরেজিতে, আর এটা হচ্ছে বাংলায় একটি সিভি, অর্থাৎ জীবন বৃত্তান্ত। দেখো এইখানে কত যে প্রার্থীর পদের নাম, পিতার নাম, মাতার নাম জানতে চাইছে, এগুলো অর্থাৎ জীবন বৃত্তান্তটা, জীবন বৃত্তান্ত নিজের সম্পর্কে তথ্যগুলো সব একটা নির্দিষ্ট একটা ফর্মে বা একটা কাগজে লিপিবদ্ধ করে দেওয়ারে হচ্ছে মূলত সিভি। তো আমাদের আজকের পাঠ হচ্ছে সিভি। কেমন? আমাদের আজকের মূল পাঠ হচ্ছে অ্যাপ্লাই উইথ ইউর সিভি। চলো আমরা তোমার সিভিটা কি করি, আমরা প্রয়োগ করি। এটা আমরা সিভি আসলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সিভি খুবই প্রয়োজনীয় একটি জিনিস। এটা আমাদেরকে সবারই শেখা উচিত, কিভাবে একটা ভালো সিভি লেখা যায়। সেটা আমরা ইনশাল্লাহ 9-এ গেলে আমরা শিখবো। এখন আমাদের যেহেতু সিভি লেখার কোনো ঝামেলা নেই, জাস্ট সিভি সম্পর্কে তোমাদের পাঠ্য বইয়ে আছে বিধায় আমরা আলোচনা করছি। তবে সিভি সম্পর্কে একটু বলে রাখি যে তুমি যে কোনো ধরনের চাকরি করতে যাও না কেন, তোমাকে অবশ্যই সিভি সেখানে জমা দিতে হবে। এবং এই ছাড়া বর্তমানে সকল কাজে আসলে সিভির যথেষ্ট ব্যবহার রয়েছে এখন। তো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 100 নম্বর পেজটা তোমরা ওপেন করো, সেখানে গেলে ইউনিট 8 এবং লেসন 5 তোমরা পাবে, এবং সেখানে আছে এই পাঠটা আমরা সেখানে খুঁজে পাবো। সিভি এই শব্দটা হচ্ছে মূলত গ্রিক শব্দ। এটার ইলাবোরেশন, এটা হচ্ছে মূলত অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে কি? শব্দ সংক্ষেপ। কেমন? কারিকুলাম থেকে নেওয়া হয়েছে সি, আর ভিটাই থেকে নেওয়া হয়েছে ভি। কারিকুলাম ভিটাই অর্থাৎ সংক্ষেপে আমরা যাকে বলি সিভি। আর বাংলা হচ্ছে জীবন বৃত্তান্ত। ঠিক জিনিসটা দেখতে এমন। নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, রিলিজিয়ন, ন্যাশনালিটি, কোয়ালিফিকেশন, এরকম আরও কিছু তথ্য আছে। এই তথ্যগুলো হচ্ছে
তোমাকে দিতে হবে। এটা হচ্ছে মূলত তোমার জীবন বৃত্তান্ত। বাংলা আমরা যদি বলি জীবন বৃত্তান্ত, আর ইংরেজিতে বলে সিভি। এরপরে দেখো আর একটা শব্দ আমি দিলাম, এগুলো সব তোমাদের পাঠ্য বই আছে। ড্রিম, ড্রিম মানে কি? স্বপ্ন, যেটা আমরা দেখি। দেখো স্বপ্নটা কেমন, দেখো ঘুমের মধ্যে আমরা যে জিনিসগুলো আমরা দেখি, আসলে মূলত স্বপ্ন হচ্ছে আমাদের জাগতিক জীবনে আমরা যখন জেগে থাকি, আমাদের সচেতন মনে আমরা যে কল্পনাগুলো করে থাকি, সেই কল্পনাগুলো যখন বাস্তবে পরিণত হওয়ার জন্য কোনো পথ খুঁজে পায় না, তখন ঘুমের মধ্যে সেগুলো তার পথ খুঁজে নেয়। বিষয়টা হচ্ছে এটাই হচ্ছে স্বপ্ন। হুম। কেমন? এমনিতেই স্বপ্নের আসলে কোনো বাস্তব কোনো, কি বলবো এটা আসলে যে কোনো বাস্তব কোনো প্রতিফলন বা আমি স্বপ্নে এই জিনিসটা দেখেছি সেটা কাউকে বোঝানোর মতো কোনো অবস্থা পৃথিবীতে আজ পর্যন্ত তৈরি হয়নি। কারণ যে স্বপ্ন দেখে সে শুধু তার নিজের একান্তই সেই জানে যে সে কে কী দেখেছে, কিন্তু সে যা দেখেছে সেটা সে প্রমাণ করার কোনো সুযোগ নেই, কারণ এটা ভিডিও করে রাখারও কোনো অবস্থা নেই। তো যাই হোক, এটা হচ্ছে ড্রিম। আমাদের আমাদের প্রত্যেকেরই আছে। এখন হচ্ছে প্র্যাকটিক্যালি, প্র্যাকটিক্যালি মানে কি? হাতে কলমে কোনো কিছু শিখাই দেওয়া। হ্যাঁ, কোনো কোনো কিছু হাতে কলমে একদম ব্যবহারিকভাবে শিখে দেওয়া, এটাকে বলা হচ্ছে কি? প্র্যাকটিক্যালি। কেমন? তোমরা এই যে ছবির মধ্যে মধ্যে দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা এখানে, তারা সায়েন্স ল্যাবে গিয়ে তারা বিভিন্ন ধরনের সায়েন্টিফিক প্র্যাকটিক্যালগুলো তারা সেখানে করতেছে, মানে হাতে কলমে কোনো কিছু করা, এটাই হচ্ছে প্র্যাকটিক্যালি। কেমন? এরপর দেখো এখানে একটা শব্দ আছে এনজিও। এনজিও মানে কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ বেসরকারি সংস্থা। দেখো এখানে আমরা দুজন মানুষকে দেখতে পাচ্ছি, দুজন ব্যক্তি না, তিনজন ব্যক্তি। ওনারা এসেছেন, এসে গ্রামের যারা অশিক্ষিত রয়েছে তাদেরকে কিছু শিক্ষা দিচ্ছে। যারা সচেতন নয়, গ্রামের মানুষের, আমরা সাধারণত একটু লেখাপড়া কম, তো তারা অনেক বিষয়ে সচেতন নয়, তাদেরকে অনেক বিষয়ে সচেতন করা, স্বাস্থ্য সচেতন করা, শিক্ষা সচেতন করা, তাদেরকে ঋণ দেওয়া, এই যে কাজগুলো যে 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 করে যাচ্ছে, হ্যাঁ, তোমাদের গ্রামে দেখবে এগুলো বলা হচ্ছে এনজিও, সংক্ষেপে বলে এনজিও। এটাও একটা অ্যাব্রিভিয়েশন। এটাকে ইলাবোরেট করলে আমরা পেয়ে যাই এন ফর নন, জি ফর গভর্নমেন্ট, ও ফর অর্গানাইজেশন, অর্থাৎ বেসরকারি সংস্থা। ঠিক আছে, এই জন্য এদেরকে বলা হয় এনজিও। এরপরে দেখো প্রোটেকশন, সেফটি। সেফটি মানে কি? নিরাপত্তা। এখানে দেখো আমি নিরাপত্তাটাকে বোঝানোর জন্য যে এই যে বিদ্যুৎ কর্মী যিনি আছে এখানে, বিদ্যুৎ কর্মী, তিনি বিদ্যুতের খুঁটিতে কাজ করতেছে, কিন্তু দেখো যে তিনি কাজ করার আগে আগে নিজের নিরাপত্তা হচ্ছে আগে নিশ্চিত করেছেন। তিনি এক ধরনের এই যে যন্ত্র দিয়ে, যন্ত্রের সাহায্যে তিনি তিনি এই যে খুঁটির মধ্যে উঠেছেন, উঠে তিনি মোটামুটি নিজেকে নিরাপদ একটা দূরত্বে রেখে এরপর তিনি কাজ করতেছেন। এটাকে বলা হয় সেফটি, নিরাপত্তা যেটা। ঠিক আছে। এরপর দেখো ইনস্ট্রাক্টর, এ পারসন হু টিচেস সামথিং, যারা হচ্ছে নির্দেশনা দেওয়া, আসলে যারা শেখায়। হ্যাঁ, সকল ইনস্ট্রাক্টর কিন্তু শিক্ষকেরই মতো আসলে, কারণ তারা হচ্ছে হাতে কলমে প্রত্যেকটা জিনিস শিখাই দিচ্ছেন, এই জন্য তাদেরকে আমরা নির্দেশক বলি। তিনিও কিন্তু আসলে এক ধরনের শিক্ষক, এবং তিনি সরাসরি তার শিক্ষার্থীদেরকে কোনো কিছুর ব্যবহারটা তিনি নিজের হাতে কলমে তিনি শিখিয়ে দেন। ইনস্ট্রাক্টর তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ, এই যে স্যার তার শিক্ষার্থীদেরকে হচ্ছে একটা যন্ত্র সম্পর্কে বুঝিয়ে দিচ্ছে ভালোভাবে। হ্যাঁ, এটা হচ্ছে ইনস্ট্রাক্টর। এরপর দেখো অ্যালাউন্স। অ্যালাউন্স মানে কি? কোনো কিছু কাউকে ফি সাবিলিল্লাহ দেওয়া। ঠিক আছে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে অ্যালাউন্সের উপর কিন্তু সরকার কোনো কর ধার্য করতে পারে না। তাহলে অ্যালাউন্স হচ্ছে করমুক্ত একটি ইনকাম, করমুক্ত, যেটা হচ্ছে করের আওতার মধ্যে নাই। তো এটা হচ্ছে ফি সাবিলিল্লাহ, একজনকে দেওয়া, যেটাকে আমরা বলি ভাতা। যেটাকে আমরা কি বলি? ভাতা। আমাদের দেখো যে আমাদের দেশে মাননীয় সরকার বাহাদুর আমাদের এখানে বয়স্ক ভাতা রয়েছে, তারপরে চালু করেছেন বিধবা ভাতা, এই ছাড়া রয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা রয়েছে। তো এই যে এগুলো হচ্ছে মূলত ট্যাক্স ফ্রি কিছু ইনকাম। এই এগুলো হচ্ছে ফি সাবিলিল্লাহ দেওয়া, এবং এগুলো হচ্ছে ভাতা। কেমন? অ্যালাউন্স যেগুলোকে আমরা বলি। এরপর দেখো এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, একজন ভদ্র মহিলা। দেখো উনি বিদ্যুতের বিভিন্ন মেশিনের মধ্যে যে কাজ করতেছেন, মূলত ওনারা হচ্ছেন প্রকৌশলী, মানে বিদ্যুৎ প্রকৌশলী আমরা যাদেরকে বলি। বিদ্যুৎ প্রকৌশলী আর সারা বিশ্বে যথেষ্ট চাহিদা সম্পন্ন একটি চাকরি হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যে যথেষ্ট ডিমান্ড রয়েছে সারা বিশ্বের মধ্যে।
বড় বড় মিল, কলকারখানা, ফ্যাক্টরিগুলোর মধ্যে হচ্ছে এই ধরনের ইঞ্জিনিয়ারদের খুবই চাহিদা রয়েছে। এরপরে দেখি আমাদের কি আছে, আর মোটামুটি শব্দের অর্থ এগুলোই। এরপরে রিড দ্য টেক্সট, তোমরা ওপেন ইউর টেক্সট বুক, 100 পেজ নাম্বার 100। এই যে আমরা চলে এসেছি আমাদের রুমি আক্তার রিনা, নাম হচ্ছে রুমি আক্তার রিনা। 13 মানে কি, এটা কি বুঝাইছে, এটা হচ্ছে তার বয়স। তাহলে রুমি আক্তার রিনার বয়স হচ্ছে 13 বছর। ইজ ইন ক্লাস 8 অ্যাট প্রাইম স্কুল ইন চট্টগ্রাম। চট্টগ্রামের কি প্রাইম স্কুলে 8ম শ্রেণীর একজন শিক্ষার্থী, নাম হচ্ছে রুমি আক্তার রিনা। শি ড্রিমস, সে স্বপ্ন দেখে, অফ বিকামিং, হওয়ার অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, একজন বিদ্যুৎ প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখে। কে? রুমির বয়স কত? 13 বছর। কোন ক্লাসে পড়ে? তোমাদের মতোই 8ম শ্রেণীতে পড়ে। কোন স্কুলে? প্রাইম স্কুলে পড়ে। এ ডটার অফ এ ডে লেবার, একজন দিন মজুরের কন্যা। তাহলে রুমির পিতা কি করে? দিন মজুর। She has never believed her dream would come true. রুমি আক্তার রিনা কখনোই ভাবেনি, সে কখনোই ভাবেনি বা সে কখনোই বিশ্বাস করেনি যে হার ড্রিম, তার স্বপ্নটা, উড বি কাম ট্রু, তার স্বপ্নটা যে সত্যি হবে সেটা সে কখনোই ভাবেনি। শি হ্যাজ নেভার থট, সে কখনোই বিশ্বাস করেনি যে তার স্বপ্ন সত্যি হবে। শি হ্যাজ নেভার থট, সে কখনোই চিন্তাও করেনি শি কুড বি অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, যে সে একজন বিদ্যুৎ প্রকৌশলী হতে পারবে, এটা সে কখনো চিন্তাও সে করতে পারেনি। বাট, কিন্তু অ্যান অপরচুনিটি কিন্তু একটা সুযোগ এসেছিল। অপরচুনিটি মানে কি? সুযোগ। অপরচুনিটি কেমন? শি টুক পার্ট, সে অংশগ্রহণ করেছিল, এটা একটা ফ্রেজুয়াল ওয়ার্ড। টুক পার্ট, দুটি শব্দ মিলে একটা অংশগ্রহণ করেছিল ইন এ 6-month ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম। ভোকেশনাল মানে কি? কারিগরি। কেমন? সে 6 মাসের একটি কারিগরি প্রশিক্ষণ প্রোগ্রামে সে অংশগ্রহণ করেছিল। অ্যান্ড দ্যাট রেইজড হার হোপস আপ, এবং ওই যে সে যে 6 মাসের প্রশিক্ষণ নিয়েছিল, সেই প্রশিক্ষণটা তার আশা, যেটা তার যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার যে আশাটা, তার আশাটাকে আরও বাড়িয়ে দিল। তার আশা এবার আরও বেড়ে গেছে যে না, আমি তো 6 মাসে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমি প্রশিক্ষণ নিয়েছি, আমার মনে হচ্ছে যে আমি ইনশাল্লাহ স্বপ্নটা আমার পূরণ করতে পারবো। ইন দ্য ইভিনিং শিফট, বৈকালিক ধাপে বিভিন্ন স্কুলে, শহরগুলোতে বিভিন্ন ধাপে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া হয়। সে বিকেলের শিফটে she took training in electrical and house wiring at the training center. সে ওই বিকেলের শিফটে সে ওই ট্রেনিং সেন্টারে গিয়ে সে কীভাবে ঘর ওয়্যারিং করতে হয়, অর্থাৎ ঘরের মধ্যে তার দিয়ে আর কি, কীভাবে লাইট, ফ্যান, ফ্রিজের কানেকশন দেওয়া হয়, কীভাবে ধরো ইত্যাদি জিনিসগুলো বাড়িতে, এগুলো কীভাবে হাউস ওয়ারিং করতে হয়, সেখানে সে শিখেছে। দ্য সেন্টার ইজ রান, এবং এই সংস্থাটি পরিচালনা করেন বাই অ্যান এনজিও ইন বহদ্দারহাট এরিয়া অফ চট্টগ্রাম সিটি। চট্টগ্রাম শহরের বহদ্দারহাট অঞ্চলের এই প্রশিক্ষণ কেন্দ্রটি একটি এনজিও দ্বারা পরিচালিত হচ্ছে। কেমন? আফটার দ্য ট্রেনিং, প্রশিক্ষণের পরে, শি ক্যান নাও ইনস্টল কলিং বেলস, সে এখন কলিং বেল লাগাতে পারে। মোটর কানেকশন, সে যে পানি দিয়ে যে পানির তোলে মোটরগুলো, সে পানির মোটরগুলো কানেকশন করতে পারে। টিউবলাইট, সে টিউবলাইটের কানেকশন দিতে পারে। ইলেকট্রিক ফ্যান অ্যান্ড সো অন, এবং বৈদ্যুতিক পাখা এবং আরও অনেক কিছুর সে এখন সংযোগ দিতে পারে, সেগুলো লাগাতে পারে। The name of the project is Vocational Skills Training for Urban Working Children in Bangladesh. এবং এই যে এনজিওটা, এই প্রোগ্রামটা
তারা যে চালাচ্ছে, তারা এই প্রোগ্রামের নাম দিয়েছে, এই প্রজেক্টের নাম দিয়েছে যে যে তা কারিগরিভাবে দক্ষতা তৈরি করা শহরাঞ্চলের যে সমস্ত খেটে খাওয়া শিশু রয়েছে, হ্যাঁ, যে সমস্ত খেটে খাওয়া শিশু রয়েছে শহরাঞ্চলে, তাদেরকে কারিগরিভাবে দক্ষ করে তোলা, এটা হচ্ছে তাদের প্রজেক্টের নাম। আন্ডার দিস প্রজেক্ট, এই প্রজেক্টের আওতায় দ্য এনজিও প্রোভাইডস, আমি তোমাদেরকে বলছিলাম এনজিও মানে কি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ওই যে যারা যারা বেসরকারি সংস্থা, তারা প্রোভাইডস দিচ্ছে ট্রেনিং টু পুয়ার চিলড্রেন ইন চট্টগ্রাম, চট্টগ্রামের দরিদ্র শিশুদেরকে তারা এই প্রশিক্ষণগুলো তারা দিচ্ছে। দ্য ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড, যেটাকে আমরা বলি ইউনিসেফ, সংক্ষেপে আমরা বলি ইউনিসেফ, এটা মূলত জাতিসংঘের একটি অঙ্গ সংগঠন, ঠিক আছে। এদের কাজ হচ্ছে আন্তর্জাতিক অর্থাৎ সারা বিশ্বে যতগুলো শিশু রয়েছে, হতদরিদ্র শিশু, বঞ্চিত শিশু যারা রয়েছে, তাদেরকে স্বাবলম্বী করে তোলাই হচ্ছে মূলত ইউনিসেফের কাজ। তাদেরকে শিক্ষা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে বিভিন্নভাবে তাদেরকে দক্ষ করে তোলা। The United Nations International Children's Emergency Fund or UNICEF is funding the project, এবং এই ইউনিসেফ তাদের এই খরচগুলো, এই শিশুদেরকে যে প্রশিক্ষণ দিচ্ছেন, প্রশিক্ষণ দিতে গিয়ে হচ্ছে অনেক টাকা পয়সা লাগতেছে, এবং এই টাকা পয়সাগুলো সাপ্লাই দিচ্ছে বা এগুলো পুরা ফিনান্সটা করতেছে কে? ইউনিসেফ। তাহলে দ্য ট্রেনিং শোজ হাউ থিংস ক্যান বি ডান প্র্যাকটিক্যালি, এবং প্রশিক্ষণের মধ্যে তারা দেখিয়ে দেয় একদম হাতে কলমে, আমি তোমাদের আগে দেখিয়েছিলাম ছবির মধ্যে, যে এখানে দেখিয়ে দেয় যে কিভাবে কোনো জিনিস কিভাবে করতে হয়, কোনো জিনিস কিভাবে করতে হয় সেটা একবারে হাতে কলমে তাদেরকে ব্যবহারিকভাবে দেখিয়ে দেওয়া হয়। লেসন্স অ্যাবাউট সেফটি মেজার্স আর অলসো গিভেন, এবং সেখানে আরও যেহেতু বিদ্যুৎ নিয়ে কাজ করতে হয়, সেখানে নিরাপত্তার একটা ব্যাপার সবসময় থাকে, এবং তাদেরকে প্রশিক্ষণের দেওয়ার ক্ষেত্রে এই ব্যাপারে যে নিরাপত্তা পদক্ষেপের ব্যাপারেও তাদেরকে পাঠ দেয়া হয়, তাদেরকে শিক্ষা দেওয়া হয় যে কিভাবে আগে নিজেকে সেভ করে তারপরে বিদ্যুতের কাজ করতে হয়। The instructors are always present during the practical training sessions as part of safety measures. যখন নিরাপত্তা বিষয়ে কোনো আলোচনা করা হয়, কোনো প্রশিক্ষণ দেওয়া হয়, তখন তাদের ইনস্ট্রাক্টর, ওই যে বলেছিলাম স্যার, যিনি নির্দেশনা দেন, তিনি সরাসরি উপস্থিত থেকে তাদেরকে হচ্ছে এই ব্যাপারে, নিরাপত্তার ব্যাপারে তাদেরকে সরাসরি তিনি উপস্থিত থেকে প্রশিক্ষণ দেওয়া হয়। ইচ ট্রেনি, প্রত্যেক প্রশিক্ষণার্থী, প্রশিক্ষণ যারা গ্রহণ করে তাদেরকে বলা হয় প্রশিক্ষণার্থী, আর যারা প্রশিক্ষণ দেয় তাদেরকে বলা হয় ট্রেনার। তাহলে ট্রেনার প্রশিক্ষক যিনি প্রশিক্ষণ দেয়, আর ট্রেনি যিনি প্রশিক্ষণ নেয়। তাহলে এই জন্য বলতেছে যে ইচ ট্রেনি, প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ইজ গিভেন, দেয়া হয় টাকা 50 পার ডে অ্যাজ এ টিফিন অ্যালাউন্স, তাদেরকে টিফিন ভাতা হিসেবে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে প্রতিদিন 50 টাকা করে দেয়া হয়। এবং এটা হচ্ছে একটা সত্য একটা ঘটনা, অ্যাডাপ্টেড ফ্রম ডেইলি স্টার। এটাও ডেইলি স্টার একটা পত্রিকা থেকে হচ্ছে এই গল্পটা বা এই ঘটনাটা সেখান থেকে সংগ্রহ করে তোমাদের পাঠ্য বই এটাকে ইনক্লুড করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আমাদের পাঠের আলোচনা এখানে আমি শেষ করছি, এবং আমরা চলো আমাদের পাঠ রিলেটেড কিছু প্রশ্নের আমরা চলে যাই। হ্যাঁ, এই যে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, এখানে বিকল্প অনেকগুলো উত্তর দেওয়া আছে, সেখান থেকে সঠিক উত্তরটাকে আমাদেরকে বাছাই করতে হবে। তো আমি আজকে এখানে তোমাদের জন্য হচ্ছে 5টা মাল্টিপল চয়েস রেখেছি, দেখা যাক এগুলো আমরা পড়ি এবার। রুমি টুক ট্রেনিং ইন, রুমি যে প্রশিক্ষণ নিল, কোন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছিল তোমাদের মনে আছে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, নাকি টেকনিক্যাল ওয়্যারিং, না ইলেকট্রিক্যাল ওয়্যারিং, কিসের উপরে সে নিয়েছিল প্রশিক্ষণ তোমাদের মনে আছে? ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের উপর নিয়েছিল, অর্থাৎ কীভাবে হাউস ওয়্যারিং করতে হয়, নাকি কীভাবে হাউস ওয়্যার করতে হয়, যে সে এটার উপরে কি নিল, সে প্রশিক্ষণ নিয়েছিল। রুমিস ফাদার ইজ এ, রুমির বাবা কি? ম্যানুয়াল ওয়ার্কার, ফার্মার, ফ্যাক্টরি ওয়ার্কার, নাকি স্কিল ওয়ার্কার? তার বাবা হচ্ছে মূলত ডেলেভার ছিল, ডেলেভার যেহেতু এখানে আমরা দিব, তার বাবা হচ্ছে একদম ফার্মার। ইউনিসেফ ড্যাশ দ্য প্রজেক্ট, ইউনিসেফ এই প্রজেক্টের কি দিচ্ছে?
তারা কি দিচ্ছে? এখানে প্রশ্নটা একটু ঘুরে দিলে ভালো হতো। যাই হোক, ইউনিসেফ এখানে আমরা দিব মানি। হ্যাঁ, প্রোভাইড মানি। এখানে আসলে প্রোভাইড শব্দটা হলে আর একটু ভালো হতো, ইউনিসেফ প্রোভাইড মানি ফর দ্য প্রজেক্ট। এভাবে কোশ্চেনটা এভাবে হলে ভালো হতো। আমি একটু কারেকশন করে দিচ্ছি, এটা দাঁড়াও, কোনো সমস্যা নাই। এই যে এখানে আমরা দিব প্রোভাইডস মানি ফর দ্য প্রজেক্ট। এবার ঠিক আছে, কেমন? এবার ঠিক আছে। তাহলে আমরা এবার খেয়াল করো, এই তাহলে ইউনিসেফ প্রোভাইডস মানি, তাহলে ইউনিসেফ টাকা দিচ্ছে, কেমন? প্রোভাইডস মানি ফর দ্য প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য যতগুলো খরচ যাচ্ছে তারা এই টাকাগুলো ইউনিসেফ দিচ্ছে। এরপরে ইচ ট্রেনি ইজ গিভেন টাকা 50 টাকা করে যে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দিচ্ছে, সেটা কি ডেইলি, উইকলি, মান্থলি নাকি ফোর্থনাইটলি? এটা ডেইলি দিচ্ছে, রাইট, তাদেরকে ডেইলি দিচ্ছে, এই যে ডেইলি। এরপর এনজিও ড্যাশ ট্রেনিং টু পুয়ার চিলড্রেন, এনজিও কি দিচ্ছে তাদেরকে? তাদেরকে কি প্রশিক্ষণ দিচ্ছে? প্রশিক্ষণ দিচ্ছে তারা, তাহলে এনজিও প্রোভাইডস ট্রেনিং। তাহলে আমরা এখানে উত্তর কি দিব? প্রোভাইডস, কেমন? প্রোভাইডস ট্রেনিং টু পুয়ার চিলড্রেন। এরপর তোমাদের হোমওয়ার্ক হচ্ছে হোয়াট ইজ রুমিস ড্রিম, রুমির স্বপ্নটা কি? হোয়াট টাইপ অফ ট্রেনিং ডিড শি টেক, সে কী ধরনের প্রশিক্ষণ নিচ্ছে? এরপর হু রানস দ্য ট্রেনিং সেন্টার, এই ট্রেনিং সেন্টারটা পরিচালনা কে করে? ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার ক্লাসটাকে বেশি দীর্ঘায়িত করতে পারছি না, কারণ হচ্ছে অনেক দীর্ঘ ক্লাস হয়ে গেলে সেটা ফেসবুকে আপলোড দিতে হচ্ছে, অনেক সময় লেগে যায়। আমি আমি এই কারণে গত 2 দিন যাবত হচ্ছে আমার ক্লাসগুলোকে আমি একটু সংক্ষিপ্ত করে নিয়ে এসেছি, কারণ অনেক বড় ক্লাসগুলো আপলোড করতে ফেসবুকে অনেক সময় লেগে যাচ্ছে আসলে। তো এই কারণে আমি একটু ছোট করে ফেলেছি আমার ক্লাসকে। তোমরা এটা নিয়ে মানে কিছু মনে করবে না। আর আমি তো আছি তোমাদের পাশে সবসময় ইনশাল্লাহ। যদি কোনো সুবিধা অসুবিধা হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, অথবা ইনবক্সেও তোমরা আমার সাথে আসতে পারো ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, অবশ্যই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।